ডিসেম্বরে মাঠে নামছে বিএনপি, সরকারের ওপর চাপ বাড়াতে আসছে কর্মসূচি। নরসিংদীর পলাশে দুই ভাইকে পিটিয়ে হত্যা, চোর সন্দেহে একজনকে গণপিটুনির প্রতিবাদের জের। সিলেট অঞ্চলে 15 মাসে শতাধিক ভূমিকম্প অনুভূত, মিয়ানমারের অভিজ্ঞতা বাড়াচ্ছে উদ্বেগ। চট্টগ্রামে হাতি মানুষের দ্বন্দ্ব থামছেই না, সন্ধ্যা নামলেই অনেক এলাকায় আতঙ্ক, আবাসস্থল সংরক্ষণের তাগিদ। মসলিন কাপড়ের ইতিহাস ছোঁয়ার পথে গবেষকেরা, শিগগিরই 800 কাউন্টের মিহি সুতায় বুননের আশা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। সুনির্দিষ্ট রোডম্যাপ না এলেও ডিসেম্বরেই নির্বাচন ধরে মাঠে নামছে বিএনপি। 300 আসনে প্রার্থী ঠিক করতে নেওয়া হচ্ছে তৃণমূলের মতামত। পাশাপাশি দ্রুত নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়াতে ঈদের পর কর্মসূচি আসছে বলে জানাচ্ছেন কেন্দ্রীয় নেতারা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর জাতীয় নির্বাচনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি। ভোটের মাঠের ছক সাজাচ্ছে হাইকমান্ড। তৃণমূলে প্রাণ ফেরাতে ভার্চুয়ালি যুক্ত হয়ে জেলা উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। নিজ নিজ আসনে সক্রিয় মনোনয়ন প্রত্যাশীরা। যাচাই বাছাই শেষে 3 থেকে 5 জন সম্ভাব্য প্রার্থীর নাম যাবে কেন্দ্রে। একটা ব্যালেন্স করা হবে যে সংগঠন যারা দায়িত্বে থাকবে হয়তো তারা সংগঠন নিয়ে থাকুক, যারা এমপি ক্যান্ডিডেট হবে তারা যাতে তাদের ভূমিকাটা যথাযথ রাখতে পারে। সেই ক্ষেত্রে মনে হয় যে এরকম একটা চিন্তা ভাবনা হয়তোবা থাকতে পারে দলের মধ্যে। কেন্দ্রীয় নেতারা বলছেন, মনোনয়নের ক্ষেত্রে এক নেতার এক পদ বিষয়টি মাথায় রাখা হবে। প্রাধান্য পাবেন বিগত দিনে আন্দোলন সংগ্রামে রাজপথে থাকা নেতারা। বিএনপি একটা আসন 4 জন করে প্রার্থী প্রস্তুত আছে যারা ইকুয়ালি স্ট্রং। এক নেতা এক পদেই থাকা উচিত এবং তাকে চয়েস দেওয়া হয়েছে যে আপনি কোন পদে থাকেন, তার পছন্দ মতটা তিনি বেছে নেন। আরেকটি পদ তার সহকর্মীর জন্য ছেড়ে দেওয়াই বাঞ্ছনীয়। দেশের মানুষ ভোটের অপেক্ষায় আছে উল্লেখ করে দ্রুত নির্বাচন আদায়ই বিএনপির প্রধান লক্ষ্য বলেও জানাচ্ছেন নেতারা। সরকার যদি এরই মধ্যে দিন তারিখ ঘোষণা না করে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই দাবিতে আমরা আবার মাঠে যাব। তবে মাঠে গিয়ে কী প্রকার কী পদ্ধতির আন্দোলন হবে সেটা এখনও আমরা ঘোষণা করিনি। আমরা ঘোষণা করব পরিস্থিতির উপরে নির্ভর করে। দ্রুত নির্বাচন আদায়ে সম্ভাবনা রাজনৈতিক দলগুলোকেও পাশে চাইছে বিএনপি। প্রায় 20 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাদের দাবি, রাজনৈতিক পট পরিবর্তন হলেও দেশে এখনও পুরোপুরি গণতন্ত্র ফিরে আসেনি। তাই মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত অবাধ ও নিরপেক্ষ ভোটের প্রয়োজন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গুলশান, ঢাকা। অন্তর্বর্তী সরকার জনমনে তৈরি হওয়া প্রত্যাশা পূরণ করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিবাদের শাসনামল থেকে এবার মানুষ বেশি আনন্দময় ঈদ করছেন বলেন তিনি। পবিত্র ঈদ উল ফিতরে সোমবার দুপুরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন। ঈদ উল ফিতর উপলক্ষে দলের নেতাকর্মীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে আসেন বিএনপি নেতারা। নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন নেতাকর্মীরা। পরে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, এবারের ঈদ গত বছরের চেয়ে স্বস্তির। ফ্যাসিবাদের শাসনামল থেকে এবার মানুষ আনন্দময় ঈদ করছেন।
আজকের এই দিনে আমরা আশা করব যে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্বে সবাই সফল হবেন এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলেও জানান বিএনপি মহাসচিব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দলের স্থায়ী কমিটি সহ কেন্দ্রীয় এবং সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাত 9টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের বিভিন্ন স্তরের নেতাদের শুভেচ্ছা জানান তিনি। লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাদের পক্ষ থেকে দলের চেয়ারপারসনকে ঈদের শুভেচ্ছা জানান। পরে আশু আরোগ্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন চেয়ারপারসন। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান খালেদা জিয়া। লন্ডনে ছেলের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উল ফিতর উদযাপন করেন তিনি। জাতিকে এক সুতায় গাঁথার কাজ এখন থেকে শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ে নিজের কার্যালয়ে রাজনীতিক, সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি কথা বলেন। দেশের ভবিষ্যৎ এখনও সমৃদ্ধ নয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আরও অনেক কিছু পাওয়ার আছে, কারো ভয়ে নয়, মানুষ যেন নিজের আগ্রহে চলতে পারে, দেশে এমন শান্তি প্রয়োজন। এ সময় পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আমরা পরস্পরের প্রতি সহনশীল হব, শুধু সহনশীল নয়, তার চাইতে বেশি আমরা পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করব। এর মাধ্যমে সমাজে শান্তি আসে। বাংলাদেশে শান্তি অত্যন্ত জরুরি, সে কথাটা যেন আমরা মনে রাখি, প্রতিদিন মনে রাখি। আজকের দিনটা আমরা প্রতিদিন স্মরণ করি। ঈদ উল ফিতর উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার প্রধান উপদেষ্টার দপ্তরে ফেসবুক পেজে মোদীর পাঠানো বার্তাতে প্রকাশ করা হয়। শুভেচ্ছা বার্তায় মোদী বলেন, ভারতের 20 কোটি মুসলমান সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের সঙ্গে রোজা পালন ও প্রার্থনায় অংশ নিয়েছেন। ঈদ উল ফিতর শুধু আনন্দের নয়, এটি আত্মোপলব্ধি, কৃতজ্ঞতা ও সংহতির প্রতীক। এই উৎসব উদারতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়, যা জাতি ও বিশ্ব সম্প্রদায়ের সদস্য হিসেবে মানুষকে আরও ঘনিষ্ঠ করে। শুভেচ্ছা বার্তায় মোদী বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং বাংলাদেশ ভারতের বন্ধুত্ব আরও দৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। ঈদের দিনেও বৈষম্যমুক্ত দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া জামায়াতের আমির বলেন, এবার দেশে ঈদ হচ্ছে ভিন্ন আমেজে। সোমবার সকালে ঈদের নামাজ আদায় করে এসব কথা বলেন নেতারা। তবে ভিন্ন সুরে কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেছেন জিএম কাদের। জাতীয় ঈদগাহে নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৈষম্যমুক্ত দেশ বিনির্মাণে দলের আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেন তিনি। আমরা বিভিন্ন দল মত সরকারের বিভিন্ন জায়গা থেকে আমরা আজকে একসাথে নামাজ পড়েছি এবং আমাদের এটাই দোয়া প্রার্থনা যাতে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যায়, সমৃদ্ধি আসে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দাবি করেন, এবার দেশে ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপন করা হচ্ছে। একজন নাগরিক হিসাবে সকলের মতো সকলেই সমান অধিকার এখানে ভোগ করবে এবং এটা শুধু আল্লাহর কোরআনের ভিত্তিতেই সম্ভব। আমরা সেই ধরনেরই একটা সমাজের জন্য লড়াই করছি। আমরা ক্ষুধা দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই, কিন্তু এই সমাজ গড়তে হলে অবশ্যই
চাঁদাবাজ দখলদার মুক্ত সমাজ গড়তে হবে আমাদের। ঈদের নামাজ আদায় করে দলের নেতাকর্মীদের সঙ্গে বনানীতে শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, দেশের বেশিরভাগ মানুষকে নির্বাচনের বাইরে রেখে ভোট আয়োজনের চেষ্টার পরিণতি ভালো হবে না। এই সরকারের হাতে এইভাবে যদি সামনের দিকে এগিয়ে যেতে থাকে তাহলে দেশের জন্য কোনো ক্রমেই এই দেশ এগিয়ে যেতে পারবে না। যতটুকু জায়গায় আমরা পৌঁছেছিলাম তার চেয়ে আমরা কোনো অংশেই সামনে বাড়ি এগিয়ে যায়নি, আমরা আরও অধঃপতনের দিকে দিনকে দিন চলে যাচ্ছি। আমাদের এখন যেটা অনেক কিছু দেখা যাচ্ছে, যেটা আমরা মনে করছি ভালো হয়েছে, আমি মনে করি কোনো কিছু ভালো হয়নি। এবং একটি সুন্দর নির্বাচনের জন্য যে নিরপেক্ষতার দরকার, এই সরকারের সেই নিরপেক্ষতা নেই। অন্তর্বর্তী সরকারের অপচেষ্টা প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জি এম কাদের। এই সরকারের পরিবর্তন ছাড়া এই দেশে কখনোই শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন ও যুদ্ধ চলমান থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। সোমবার বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জে জুলাই আন্দোলনে শহীদ আজাদ সরকারের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় নাসিরউদ্দিন পাটোয়ারী আরও বলেন, ছাত্র আন্দোলনে নিহতদের বিচার অবশ্যই হবে, সেই সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগকেও বিচারের আওতায় আনতে হবে বলে দাবি করেন তিনি। স্বৈরাচারীদের সঙ্গে কেউ আপোষ করলে তাদের বিরুদ্ধেও লড়াই চলবে বলে হুঁশিয়ারি দেন। বলেন, এদেশে নতুন রাজনৈতিক তত্ত্ব প্রতিষ্ঠা করতে চান তারা। সকল পক্ষ গোষ্ঠী ঐক্যবদ্ধ, বিএনপি জামাত সবাই আমরা ঐক্যবদ্ধ। আমাদের একটি শত্রু, সেটি হলো আওয়ামী লীগ এবং দিল্লি। এই দিল্লি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে, আমাদের যুদ্ধ চলমান থাকবে। ঈদ আনন্দে ভাসছে সারা দেশ, কিন্তু জুলাই বিপ্লবে প্রাণ হারানো মীর মুগ্ধের পরিবারে ঈদ আনন্দ ছুঁয়ে যায়নি এতটুকু। মুগ্ধের যমজ ভাই মীর স্নিগ্ধ ঈদে কেড়েননি নতুন জামা। তারপরও তার পরিবারের চাওয়া মুগ্ধদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ হোক। ঈদের নামাজ শেষে মুগ্ধের কাছে এসেছেন দুই ভাই দীপ্ত ও স্নিগ্ধ। এসেছেন মুগ্ধের প্রিয় বন্ধু আশিক। কেটে যায় বেশ কিছু সময়, কথা বলছেন না কেউ, সবাই তাকিয়ে মুগ্ধের দিকে। কিন্তু মুগ্ধের মুখে আর কথা নেই। ধাতব পদার্থের এক নামফলক হয়েই শুধুই চেয়ে থাকেন। নোনা জলে ভেসে যায় স্নিগ্ধের দুই চোখ। এই ঈদে নতুন পাঞ্জাবি কেনেননি স্নিগ্ধ। গত ঈদে মুগ্ধ যে পাঞ্জাবি পরে ঈদ করেছিলেন, সেই পাঞ্জাবি পরেই মুগ্ধের সঙ্গে দেখা করতে এসেছেন স্নিগ্ধ। যে যেখানেই থাকি না কেন, দেশে হোক দেশের বাইরে হোক, ঈদের সময় সবসময় একসাথে থাকতাম। একসাথে সবসময় আমরা পুরো পরিবার একসাথে ঈদ করতাম। আজকে এই প্রথম ঈদ জন্মের পরে, যে ঈদে আমাদের পরিবারটা অসম্পূর্ণ, এবং এই ঈদে আজকে মুগ্ধ আমাদের সাথে নাই। মুগ্ধের পরিবারে ঈদ আসেনি। তিন ভাইয়ের একসঙ্গে ঈদগাহে যাওয়া, ফিরে এসে মায়ের কাছে সালামি নেওয়া, কোনো কিছুই হয়নি এবার। আলমারিতে রাখা ক্রেস্ট আর অ্যাওয়ার্ডে ছবি হয়ে আছেন মুগ্ধ। সবাইকে নিয়ে একসাথে সুখে শান্তিতে হাসি খুশিভাবে থাকাটাই তো আসলে ঈদ। ঈদ মানেই তো আনন্দ, পরিবারের সবাইকে নিয়ে যে আনন্দ। সেখানে একজন সদস্য নেই একবারে, যার সাথে আসলে আমরা কোলাকুলি করতে পারতেছি না এখন। নামাজ একসাথে গিয়ে নামাজ পড়া, নামাজ পড়ে দোয়ার পরে একসাথে কোলাকুলি করা, কোলাকুলি করে নিজেরা গল্প করতে করতে বাসায় এসে মায়ের কাছে খাবারের আবদার। আর কোনো দিন পানি নিয়ে আসবেন না মুগ্ধ, তবে গণমানুষের আন্দোলনে বেঁচে থাকবেন সাহস হয়ে, প্রেরণা হয়ে। জুলাই বিপ্লবে গত বছর রাজধানীর উত্তরায় ঘাতকের গুলিতে প্রাণ হারান মীর মাহফুজুর রহমান মুগ্ধ। মুগ্ধরা দেশকে ভালোবাসেন, মুগ্ধরা দেশের জন্য প্রাণ দেন। কিন্তু দেশ কি বদলায়? মুগ্ধদের আত্মত্যাগ বৃথা না যাক, প্রতিষ্ঠা হোক সবার বাংলাদেশ, গণমানুষের বাংলাদেশ। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নরসিংদীর পলাশে চোর সন্দেহে একজনকে গণপিটুনির প্রতিবাদের জেরে দুই ভাইকে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার ভাগদি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দুই ভাই সাকিব মিয়া ও রাকিব মিয়া পলাশ উপজেলার কর্তেতৈল গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে চোর সন্দেহে কর্তেতৈল এলাকার হিমেল নামে একজনকে পিটুনি দেয় পার্শ্ববর্তী ভাগদি এলাকার কিছু লোক।
সন্ধ্যার পর হিমেলকে চুরির অপবাদে পিটুনির ঘটনার প্রতিবাদ জানাতে ভাগদি এলাকায় যান রাকিব ও সাকিব সহ কয়েকজন। এ সময় সেখানে কথা কাটাকাটি ও পরে দুপক্ষের লোকজনের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয় সাকিব ও রাকিবকে। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাদের। সাভারে এক নৈশ প্রহরীকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতরাত 11:30টার দিকে নামাবাজার বাঁশপট্টিতে এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, রুবেল হোসেন বাসায় রাতের খাবার খেতে যাবার পর তাকে ফোন করে বাইরে ডেকে নেওয়া হয়। পরে রুবেল হোসেনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। ফোন দিল ভাই আমারে আতর ভাই ওই জায়গায় ডাকতেছে, তুমি ভাত বারো আমি আইতাছি। আমি চুলা থেকে তরকারিটা গরম করে কেবল আমার ঘরে নিয়ে রাখছি, অমে হুনে চিল্লাচিল্লির আওয়াজ, আমার গোল যাই তো কামড় দিছে। আমি দৌড়ে গেছি মুক্তার মামার বাড়ির সামনে, দেই পোলা পানি ওরা শিক্ষার পাতা যে রুবেল নাই, রুবেল গুলি করছে। জীবনের কোনো লক্ষণ আমরা পাইনি, আমার সাথে সাথে সেটা কনফার্ম করেছি এবং একই সাথে তার কিছু আঘাতের চিহ্ন ছিল এবং সেই আঘাতগুলো ভৌত আঘাতে দেখা যাচ্ছিল। এরকম বুলেটের ইনজুরি যেরকম সেরকম এন্টিবায়োটিক যেরকম সুন্দর করে বোঝা যাচ্ছে। ফাঁকা রাজধানীতে ঈদ উদযাপনে ব্যস্ত নগরবাসী। জিয়া উদ্যান, সংসদ ভবন এলাকা সহ বিনোদন কেন্দ্রগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হন অনেকেই। প্রথম শ্রেণীতে পড়া মেয়ে তাবাসুমকে নিয়ে সংসদ ভবন এলাকায় এসেছেন তৌকির আহমেদ। ঈদের বিকেল যান্ত্রিক জীবনের একঘেয়েমি কাটানোর সুযোগ এনেছে তাদের জন্য। আমি সংসদ ভবনে এসেছি, অনেকদিন স্কুল বন্ধ ছিল, অনেক ভালো লাগছে। আমরা এবার ঈদে বাড়িতে যাইনি, বিকজ অফ ফ্যামিলি পারপাস যাইনি, আর আজকে এখানটায় এসেছি একটু খোলামেলা পরিবেশ। সংসদ ভবন এলাকা জিয়া উদ্যানে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসেন অনেকেই। আনন্দঘন মুহূর্তকে ফ্রেমবন্দি করে রাখতে ছিল সেলফি তোলার হিড়িক। ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসছি, তো হ্যাঁ আজকে দিনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে। পরিবারের সবাই দেশে বা গ্রামের বাড়িতে আমরা এখানে আনন্দ ফুর্তি করার জন্য মানিক মিয়া এভিনিউতে ঘুরতে এসেছি। ঢাকা শহর অনেক জ্যামজট থাকে, তাই বাসার কাছে এবং খোলামেলা জায়গা, তাই আসতে ভালো লেগেছে। বড়দের মধ্যে ঈদের যতটা আনন্দ দেখা গেছে, ছোটদের চোখে মুখে উচ্ছ্বাস তার চেয়েও বেশি। তাদের আনন্দ বাড়াতে ফেরিওয়ালারা হাজির হন খেলনা সহ বিভিন্ন পণ্য নিয়ে। ঢাকায় ঈদ করতেছি, মানে ভালোই লাগতেছে, কেনাকাটা করতেছি। এখানে অনেক বেশি ভালো লাগছে, কারণ এখানে হচ্ছে চারদিকে অনেক প্রকৃতিটা অনেক সুন্দর। ফার্স্ট টাইম আসলাম আর এটার ভিউটা অনেক বেশি ভালো। ঈদের দিনে বেলা যত গড়িয়েছে রাজধানীতে ততই বেড়েছে উৎসবের আমেজ। রাস্তাঘাট অনেকটা ফাঁকা থাকলেও বিনোদন কেন্দ্রের আশপাশে মানুষের উপস্থিতি দেখা গেছে বেশি। বিকেল গড়াতে না গড়াতেই উপচে পড়া ভিড় শুরু হয় শ্যামলীর শিশু মেলায়। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে পর্যটক বেড়েছে পাহাড় সমুদ্র সৈকতে। পরিবার পরিজন নিয়ে সৈকতে আছড়ে পড়া ঢেউয়ে ভিজে উল্লাসে মাতেন অনেকে। কেউ আবার পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছেন। জনপ্রিয় পর্যটন স্পটগুলোয় জমে উঠেছে ব্যবসা বাণিজ্য। ঈদের টানা 9 দিনের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বেড়েছে পর্যটকের ভিড়। ঈদের দিনের বিকেল থেকে সৈকত এলাকায় বাড়তে থাকে মানুষের উপস্থিতি। পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে আনন্দে মাতেন পর্যটকেরা। পর্যটকের পদচারণায় মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত। সৈকতে আছড়ে পড়া ঢেউয়ে ভিজে উল্লাসে মেতেছেন অনেকেই। ঈদের ছুটিতে কুয়াকাটা আসতে পারে এবং সমুদ্র সৈকত দেখে অনেক মনটা ভরে গেছে। আমরা রেগুলারলি যেভাবে আসি তার থেকে ঈদের ছুটিতে আসা অনেক আনন্দ এবং অনেক ভালো লাগে। টানা ছুটিতে খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রে বেড়েছে ভিড়। আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিসাং ঝর্ণা সহ বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে দেখেছেন নানা বয়সী মানুষ। সিলেটের লাকাত্তুরা চা বাগান, জাফলং, বিছানাকান্দিতে বেড়েছে দর্শনার্থী। পর্যটকদের নিরাপত্তায় সতর্ক ট্যুরিস্ট পুলিশ। ঈদের প্রথম দিন ঘুরতে আসছি বন্ধুদেরকে নিয়ে, খুব ভালো লাগতেছে। যারা স্টেক হোল্ডার আছেন, আমরা ইতিমধ্যে তাদের সাথে সভা করেছি, মত বিনিময় করেছি, যাতে কোনো ধরনের পর্যটক হয়রানি না ঘটে। আমরা জেলা পুলিশের সাথে আমরা ট্রাফিক ব্যবস্থাপনার একটা ব্যবস্থা করতেছি, হাইওয়ে পুলিশকে আমরা ওর সাথে সমন্বয় করতেছি, যাতে যাতায়াতে যাতে কোনো ধরনের বিচ্ছিন্নতা কোনো ঘটনা না ঘটে। ঘোরার জায়গা হিসেবে বগুড়ার মহাস্থানগড়কেও বেছে নিয়েছেন অনেকেই।
বরিশালের প্ল্যানেট পার্ক, মুক্তিযোদ্ধা পার্ক, বেলস পার্ক, গ্রিন সিটি পার্ক সহ বিভিন্ন জায়গায় দেখা গেছে দর্শনার্থীর ভিড়। মায়ের সাথে কাজে হেল্প করলাম, তারপর তো ভাইদের সাথে একটু আনন্দ ফুর্তি করলাম। এখন বন্ধুদের সাথে বেড়াতে এসেছি, ভালোই লাগছে। দুপুর থেকে রেডি হয়ে বসে আছে, শিশু পার্কে যাবে, একটু 30 গোডাউন যাবে, মুক্তিযোদ্ধা পার্কে যাবে, এই নিয়ে বেরোলাম। শিশু পার্কে ঢুকলাম কেবল বাচ্চাদেরকে নিয়ে। স্বাভাবিক সময়ের চেয়ে বেশি দর্শনার্থী দেখা গেছে নাটোরের উত্তরা গণভবনে। মেহেরপুরের গাংনীতে মাথাভাঙ্গা নদীর উপর নির্মিত ব্রিজ ও নদীর পাড়ে ভিড় করেন হাজারো মানুষ। ঢাকার দোহারের মিনি কক্সবাজার খ্যাত মৈনট ঘাট এলাকা মুখর হয়ে ওঠে মানুষের পদচারণায়। এদিকে খুলনার জাতিসংঘ পার্কে ঈদকে কেন্দ্র করে বসা মেলাও অনেকের জন্য এখন বিনোদনের জায়গা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানী বংশালে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে 6 জন দগ্ধ হয়েছেন। সোমবার রাত 10টার দিকে দুর্ঘটনার পর দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বংশালের বাংলাদেশ মাঠে ঈদ উপলক্ষে বসানো মেলায় ফাস্টফুডের দোকানে একটি গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে 6 জন দগ্ধ হন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান, আহতদের মধ্যে 1 জন নারী ও 5 জন পুরুষ। তাদের মধ্যে সাগর নামে একজনের শরীরের 11% এবং নয়নের 7% পুড়ে গেছে। পর্যবেক্ষণের জন্য সাগরকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে এবং বাকিদের সাধারণ চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর বাংলাদেশের সবচেয়ে বেশি আতঙ্কে আছে সিলেটবাসী। কারণ ভৌগোলিকভাবে সিলেটের অবস্থান ভারতের সক্রিয় ডাউকি ফল্টের একেবারে কাছাকাছি। এছাড়া গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত এই অঞ্চলে শতাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে সচেতনতা বাড়ানোর জোর তাগিদ দিচ্ছেন সিলেটবাসী। একে তো ভারতের সক্রিয় ডাউকি ফল্টের কাছে অবস্থান, তারপরও সিলেটকে বিবেচনা করা হয় দেশের অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে। ফলে মিয়ানমারের দুর্যোগের পর ভূমিকম্প নিয়ে বেশি আলোচনা হচ্ছে সিলেটে। বিশেষজ্ঞরা বলছেন, সতর্ক থাকলে ক্ষয়ক্ষতি কমানো যায়। তাই বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণের তাগিদ তাদের। এমন একটা অথরিটি দরকার যারা বিল্ডিং কোড মেনে বিল্ডিং হচ্ছে কিনা সেটা তদারকি করবে। আমরা এখান থেকে বিল্ডিং আমাদের অ্যাপ্রুভ হয়, কিন্তু এটার কিন্তু সুপারভিশনের তদারকি আর হয় না। এটার সেই রকম শক্তিশালী প্রতিষ্ঠান আমাদের এখানে নেই। ভূমিকম্প সহনীয় নয় এমন ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করেছে সিলেট সিটি কর্পোরেশন। চুক্তিপত্র যদি থাকে, থাকার পরে কিন্তু আমাদের ইয়েটা অনুমোদিত হয়, আদারওয়াইজ আমরা তাদেরকে অনুমোদন দিই না। আপাতত আমাদের এই নিয়মেই নতুন বিল্ডিংগুলা যাতে স্ট্রাকচারালি ভূমিকম্প প্রবণ এলাকা হিসাবে আর্থকোয়েক ফ্লোর ডিজাইন করে যাতে এই ডিজাইনটা করে। এদিকে ফায়ার সার্ভিস বলছে, নিয়মিত প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী গড়া হয়েছে, যারা দরকার হলে বিপদে সবার পাশে দাঁড়াবে। হয়তো ভূমিকম্প একটু বেশি হতে পারে, এই জন্য তাদের সহায়তা করার জন্য হেলিকপ্টার কীভাবে নামবে, কোথায় নামবে, এই জন্য সেনাবাহিনী 2টা হেলিপ্যাড, স্টেডিয়াম, তারপরে স্কুল, একটি স্কুল বড় মাঠ 2টো আছে। এছাড়াও আমরা উপজেলা পর্যায়ে আমরা একটা নীল নকশা আমরা ডিপার্টমেন্টকে দিয়েছি। চলতি মাসে সিলেটে অন্তত 4 বার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। আতঙ্কিত না হয়ে সম্ভাব্য দুর্যোগ সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আবহাওয়াবিদরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে হাতি ও মানুষের দ্বন্দ্ব যেন থামছেই না। সন্ধ্যা নামলেই হাতির আতঙ্কে থাকে মানুষ। কর্ণফুলী ও আনোয়ারায় হাতির হামলায় ঘটছে প্রাণহানির ঘটনাও। বন বিভাগ বলছে, আবাসস্থল ধ্বংস, খাদ্য সংকটের কারণেই লোকালয়ে হানা দিচ্ছে হাতি। দ্বন্দ্ব নিরসনে সচেতনতা বৃদ্ধি ও হাতির আবাসস্থল তৈরিতে জোর বন্যপ্রাণী বিশেষজ্ঞদের। 7 বছর ধরে এভাবেই চট্টগ্রামের কর্ণফুলীর এবং আনোয়ারার বৈরাগ, বারখাইন, বটতলী ও বারসাত ইউনিয়নে তাণ্ডব চালাচ্ছে হাতির দল। বসতবাড়ি, প্রতিষ্ঠান সহ সব স্থানে হানা দিচ্ছে তারা। বন বিভাগের তথ্য মতে চলতি বছর 3 জন সহ 6 বছরে হাতির আক্রমণে মারা গেছে 19 জন, আহত 4 শতাধিক। এই পরিস্থিতিতে বিকেল থেকে রাত পর্যন্ত হাতি আতঙ্কে থাকছে এই জনপদের বাসিন্দারা। মাঝে মধ্যেই মুখোমুখি হয় হাতি ও মানুষ। এখানে প্রতিদিন সন্ধ্যা 5টার পর থেকে মানুষে একটা আতঙ্কতে থাকে, কারণ কাকে কোন দিকে আক্রমণ করে।
হাতিগুলো আসে অন্য অন্য অনেকগুলো ফারার প্রতিবেশীকে নষ্ট করতেছে, কেমন করে আমরা থাকবো এখানে। আবাসস্থল ধ্বংসের কারণেই হাতি লোকালয়ে হানা দিচ্ছে বলছে বন বিভাগ। হাতির উৎপাত ও ক্ষয়ক্ষতি কমাতে নানা উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন। 5টি এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন করা হয়েছে, যারা গ্রামবাসীকে সচেতন করে তুলছে, একই সাথে বিভিন্ন মতামত গড়ে তুলছে যে কীভাবে হাতি মানুষের দ্বন্দ্বটা নিরসন করা যায় এবং একই সাথে মানুষের সুরক্ষা এবং হাতির সুরক্ষা প্রদান করা যায়। হাতির আবাসস্থল স্থানান্তর অবাস্তব বলছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা, বরং হাতির আবাসস্থল সংরক্ষণের তাগিদ তাদের। সারা রাত সে এদিক ওদিক মুভ করবে, ভোরবেলায় সে ঢুকে যায়, তাহলে মানুষ যেন ঘরে থাকে। মানুষ যদি ঘরের ভিতরে মানুষ যদি বের না হয় তাহলে কিন্তু হাতি আর মানুষের ক্ষতি করার কোনো সুযোগ নেই। সে সবই বুঝে, সে কিন্তু কোনো কিছু ভুলেও না। সে যখন দেখছে সে যেখানে নিরাপদে থাকতো ওই জায়গাটা এখন কেটে ফেলতেছে, গাছ কেটে ফেলতেছে, তো এই জায়গাতে তার ধ্বংস হয়ে যাচ্ছে। সে খুব অ্যাগ্রেসিভ। কিন্তু হাতির তাণ্ডবে হতাহত ও ক্ষতিগ্রস্তদের এ পর্যন্ত 2,15,00,000 টাকা ক্ষতিপূরণ দিয়েছে বন বিভাগ। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মসলিন কাপড়ের ইতিহাস ছোঁয়ার আশা গবেষকদের। ইতিহাস ঘেঁটে দেখা যায় সর্বোচ্চ 800 কাউন্ট মিহি সুতা দিয়ে মসলিন কাপড় তৈরি করা হয়েছে, আর এদেশের গবেষকেরা পৌঁছেছেন 756 কাউন্ট পর্যন্ত। আর একটু চেষ্টা করলেই ফিরে আসবে মসলিনের শীর্ষ গৌরব, দাবি গবেষকদের। ইউরোপের শিল্প বিপ্লব টেক্সটাইল শিল্পে যন্ত্রের ব্যবহার ও ব্রিটিশদের নিপীড়নের কারণে 1800 শতকে হারিয়ে যায় মসলিন শিল্প। তখন তাঁতিরা বাধ্য হয়ে অন্য কাজে নিয়োজিত হয়। 2014 সালে তাঁত বোর্ড ও একদল গবেষক মসলিন ফিরিয়ে আনতে কাজ শুরু করে। প্রথমে খোঁজা হয় হারিয়ে যাওয়া ফুটি কার্পাস তুলার মিহি সুতা। না পেয়ে ফুটি কার্পাস তুলা সংগ্রহ করে তৈরি হয় 300 কাউন্টের সুতা। সেই সুতা ভারত ও যুক্তরাজ্যের জাদুঘর থেকে 100 বছরের পুরনো মসলিন কাপড়ের সুতার ডিএনএর সাথে মেলানো হয়। তারপর বোনা হয় মসলিন কাপড়। বলা হয়ে থাকে মসলিন তৈরির ফুটি কার্পাসের তুলা খুবই দুষ্প্রাপ্য জাতের একটি তুলো। কিন্তু গবেষকরা তাদের অনুসন্ধানে দেখেছে গাজীপুর সহ দেশের নানা জায়গায় আনাচে কানাচে পরিত্যক্তভাবে এই তুলা ফুটে থাকতে, কিন্তু কেউ তাদের চেনে না। 2020 সালে জিআই সত্ত্বের অনুমোদন পায় ঢাকাই মসলিন। 2022 সালে ঢাকাই মসলিনের পুনরুজ্জীবন ঘোষণা করা হয়। সমস্ত ঐতিহাসিক ডকুমেন্টে বলছে কাপাসিয়া হচ্ছে মেজর সেন্টার ছিল মসলিনের এই ফুটি কার্পাসের। আর বোটানিস্ট হিসেবে আমার আইডিয়া যে যেহেতু এটা কোনো সায়েন্টিস্ট করেনি, তাহলে এটা বন জঙ্গলেই হতো। সেখানেই থেমে থাকেননি গবেষকরা। প্রথমে 300 থেকে 500, পরে 500 থেকে 756 কাউন্টের মিহি সুতা বের করে মসলিন তৈরি করেন। প্রায় 6 বছর ধরে এই কাজটা করতে হয়েছে এবং এটা সুতা তুলার গাছ আবিষ্কার করা থেকে সুতা কাটা, এই 300 কাউন্টের সুতা বানাতেই ট্রেনিং দিতেই 2 বছর লেগেছে। তারপরে এখন আস্তে আস্তে এটা 500 কাউন্ট 756 কাউন্ট পর্যন্ত আসছে। হিউম্যান হিস্ট্রিতে বলা হয় 800 কাউন্ট হচ্ছে হাইয়েস্ট কাউন্টের সুতা ছিল। ইভেন এটা হয়তো ছাড়াও যেতে পারে এরকম সুতাও। ইতিহাসে সবচেয়ে মিহি 800 কাউন্টের সুতায় বোনা মসলিনের খোঁজ পাওয়া যায়। গবেষকদের আশা শিগগিরই সেই ইতিহাস ছুঁয়ে ফেলবেন তারা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যশোরে বাজি ফোটানোকে কেন্দ্র করে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে অনিক হোসেন নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত 4 জন। সোমবার রাতে শহরতলির পাগলাদহ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সোমবার সন্ধ্যায় পাগলাদহ এলাকায় বাজি ফোটাচ্ছিল শিশুরা। এ সময় এক শিশুর শরীরে বাজি পড়াকে কেন্দ্র করে বিবাদে জড়ায় 2 পক্ষ। এ সময় ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষে 5 জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অনিকের। আহতদের মধ্যে 3 জনকে যশোর সদর হাসপাতালে ও 1 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হওয়া ঈদের আনন্দ ম্লান হল সাতক্ষীরার আশাশুনির আনুলিয়াবাসীর। সোমবার সকাল 8টার দিকে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 5টি গ্রাম। এতে অন্তত 3000 মানুষ বিপাকে পড়েছেন। স্থানীয় চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানান, সকালে সবাই যখন ঈদের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন তখনই বিচট প্রাথমিক বিদ্যালয়ের পাশে বাঁধ ভাঙার খবর আসে। মুহূর্তেই প্লাবিত হয় শত শত মাছের ঘের। পানি ঢুকে পড়ে বিচট, আনুলিয়া সহ 5টি গ্রামে।
এরই মধ্যে প্রায় 150 ফুট এলাকায় বাঁধ ধসে পড়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খোলপেটুয়া নদীর বাঁধের বিভিন্ন এলাকা নাজুক থাকলেও টেকসই বাঁধের ব্যবস্থা না করায় এই অবস্থা। দ্রুত বাঁধ নির্মাণ সম্ভব না হলে আশপাশের ইউনিয়নও প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। সীমায় রান্না করতে করতে পানি চলে এসে, সাইডে ছাগল চলে গেছে নদীতে, হাঁস মুরগি, তারপরে জিনিসপত্র। পানি উন্নয়ন বোর্ড এবং আমাদের সরকারের আশু হস্তক্ষেপ কামনা করছি। দ্রুত সময়ের ভিতরে যদি এই ভেড়িবাঁধ রক্ষা করতে না পারি, আনুলিয়া ইউনিয়ন, খাজরা ইউনিয়ন, পার্শ্ববর্তী বটদল ইউনিয়নের প্রায় 1.5 লক্ষ লোক পানিবন্দী হয়ে যাব 2 থেকে 3 দিনের ভিতরে। পটুয়াখালী প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র মানুষের দুঃখ দুর্দশার কথা তুলে ধরতে 6 বছর ধরে হাতে লিখে পত্রিকা বের করছেন দিনমজুর হাসান পারভেজ। আর্থিক সংকটে 2 মাস অন্তর এই পত্রিকাটি বের করছেন তিনি। প্রতি সপ্তাহে পত্রিকাটি পাঠকের হাতে তুলে দেওয়ার ইচ্ছে থাকলেও সঙ্গতি নেই তার। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামের বাসিন্দা হাসান পারভেজ। ইটভাটায় শ্রমিকের কাজ করে চলে তার জীবন। প্রত্যন্ত এলাকা হওয়ায় তার গ্রামে কোনো জাতীয় বা আঞ্চলিক পত্রিকা পৌঁছায় না। তাই খেটে খাওয়া মানুষের সুখ দুঃখের গল্প তুলে ধরতে হাতে লিখে বের করেন আন্ধারমানিক পত্রিকা। পত্রিকার 16 কর্মীর কেউ শ্রমিক, কেউ ইলেকট্রিশিয়ান, কেউ মৎস্যজীবী, আছেন শারীরিক প্রতিবন্ধীও। তারা সবাই কাজের ফাঁকে লেখেন নিজের এবং হতদরিদ্র মানুষের অসহায়ত্বের গল্প। গৃহিণী, পাশাপাশি দর্জি কাজও করি এবং পাশাপাশি এলাকার হাসান পারভেজ আন্দারমানি পত্রিকার রিপোর্টার হিসেবে কাজ করি। নানান জায়গায় কাজ করতে যাই গ্রামগঞ্জের, সেখানে মানুষের দুঃখ দুর্দশা দেখে আমার হাতের লেখনের মাধ্যমে আমি তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা। এরই মধ্যে হাসান পারভেজের হাতে লেখা পত্রিকাটি পরিচিতি পেয়েছে স্থানীয়দের কাছে। অসহায় মানুষ, গরিব, ওনার বিয়ে দিতে পারে না, এই জায়গায় যাইয়া সাহায্য করে বিয়ে দেয়। এই বিভিন্ন এলাকার আমার খবর পাইয়া আমাদের ভালো লাগে। যদি আমরা এই পত্রিকাটা প্রত্যেক সপ্তাহে পাইতাম তা আমাকেও আর ভালো হইতে। আর্থিক সংকটের কারণে প্রতি 2 মাস অন্তর পত্রিকা বের করছেন হাসান পারভেজ। তবে প্রিন্টার ও কম্পিউটার সহ আনুষঙ্গিক সহায়তা পেলে সাপ্তাহিক ভিত্তিতে পত্রিকাটি বের করার ইচ্ছা তার। আমার একটা প্রিন্টার মেশিনের দরকার, একটা কম্পিউটার দরকার, যেগুলি হলে পত্রিকার পাতায় চাকচিক্য কিছু ছবি আসতো, পত্রিকাটা দেখতেও সুন্দর দেখাতো, পাঠকের কাছে গ্রহণযোগ্যতা বাড়ত। হাসান পারভেজের পত্রিকার প্রচার বাড়াতে সমাজের বিত্তবানদের সহযোগিতার অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে তার দাবির কথাও। এর মাধ্যমে যেমন এলাকাবাসী সচেতন হতে পারে, তেমনিভাবে দেখা যায় যে নানাবিধ সমস্যারও সমাধান হয়ে থাকে। বিত্তশালী যারা রয়েছেন এবং সংশ্লিষ্ট দপ্তর থেকেও আমি তাকে সহযোগিতা করার জন্য অনুরোধ করব। 2019 সালের 1 মে যাত্রা শুরু হয় আন্ধারমানি পত্রিকার। নানা প্রতিকূলতার মধ্যেও হাসান পারভেজের আন্তরিকতায় টিকে আছে পত্রিকাটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় সহ বিভিন্ন পর্যায়ে 10টি স্বর্ণপদকজয়ী অ্যাথলিট মীরা খাতুন এখন চা বিক্রেতা। আর্থিক অনটনে থাকা পরিবারের পাশে দাঁড়াতে চা বিক্রি করছেন তিনি। তবে প্রবল আত্মবিশ্বাসী মীরা স্বপ্ন দেখছেন মাঠে নেমে আবারও দৌড়াবেন, জিতবেন পদক। চা বিক্রির পাশাপাশি চলছে সেই প্রস্তুতিও। দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামের মীরা খাতুন স্কুলে থাকতেই উপজেলা ও জেলা পর্যায়ে স্প্রিন্ট লং জাম্পে ভালো ফলাফল করেন। 1991 থেকে 2019 সাল পর্যন্ত দীর্ঘ 28 বছর ক্রীড়াঙ্গনে অনেক সাফল্য কৃতিত্বের অধিকারী মীরা খাতুন। তবে আর্থিক অনটনে বেশি দূর এগোতে পারেননি। জীবিকার তাগিদে শুরু করেন চা বিক্রি। আসলে রোজগারের কেউ নাই, আমার দিন চালানোর কোনো ইয়ে নাই, কোনো গতি নাই, তাই আমি সৎ কাজ হিসেবে এখন আমি চা বিক্রি করি। 47 বছর বয়স হলেও স্বপ্ন ভোলেননি মীরা। আবারও মাঠে দৌড়ানো, পদক জেতার স্বপ্ন তার। তাই সার্কভুক্ত দেশগুলোর মাস্টার গেমসে 800 এবং 1500 মিটার দৌড়ের প্রস্তুতি নিচ্ছেন। আমি মাস্টার্স গেমে বাংলাদেশ হয়ে খেলবো। আমি 800-1500 ইভেন্টে আমি ইনশাল্লাহ রেজাল্ট করার আমার স্বপ্ন। আমি সেই স্বপ্ন নিয়ে আমি আবার প্র্যাকটিস করছি। মীরার মাঠে ফেরার চেষ্টাকে স্বাগত জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ক্রীড়া সংগঠকরা। মাঠে আবার ফিরে আসার জন্য মানসিকতা প্রদর্শন করছে, আমি ধন্যবাদ জানাই। এবং এই ক্ষেত্রে তাকে যতটুকু যেভাবে সহযোগিতার প্রয়োজন রয়েছে আমরা তা করতে প্রস্তুত রয়েছি। ক্যারিয়ারে 10টি স্বর্ণ, 15টি ব্রোঞ্জ ও 5টি রৌপ্য পদক জিতেছেন মীরা খাতুন। 1986 সালে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ব্যক্তিগত স্বর্ণপদক জয়ের পাশাপাশি অর্জন করেন চ্যাম্পিয়নশিপও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরিবার ও স্বজনদের ঈদ আনন্দ আরও বাড়িয়ে তুলেছে প্রবাসীদের রেমিটেন্স।
মার্চ মাসে রেমিট্যান্স ছাড়িয়েছে $300 কোটি। দেশের ইতিহাসে একক মাস হিসাবে সর্বোচ্চ প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংক বলছে রেমিট্যান্স বা প্রবাসী আয় বাড়ার কারণে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখন $2,544 কোটি বেশি। দেশের অনেক পরিবারে ঈদ উৎসবের আনন্দ আরও বাড়িয়েছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। শিশু থেকে বৃদ্ধ অনেকেই স্বজনের পাঠানো অর্থে কিনেছেন ঈদ পোশাক, ঈদে পছন্দের খাবার। বরাবরই ঈদের মাসে বাড়ে প্রবাসী আয়, তবে এবার প্রবাসী আয়ে আগের সব রেকর্ড ভেঙেছে। বিদেশ থেকে তারা তো অনেক কষ্ট করে টাকাটা পাঠায়, তো তাদের টাকা দিয়ে ঈদ করতে তো ভালো লাগে, কিন্তু মিস তো করি। ঈদের দিন তারা কিন্তু আমাদেরকে প্রচণ্ড রকম মিস করে, আমরা তাদেরকে মিস করি, কিন্তু তারা যে টাকা পাঠায় সেই টাকাটাই আমরা মূলত আনন্দ ফুর্তি করছি। ওদের অর্থ দিয়ে আমরা আনন্দ করি, কিন্তু ওদের ভবিষ্যৎ, হ্যাঁ, ওদের দিনটা কিভাবে যাচ্ছে এটা আমরা কখনো ফিল করি কি? প্রবাসীরা এভাবেই কষ্ট করে টাকা আর্ন করে, কিন্তু ঈদের আনন্দটা আত্মীয় স্বজনের সাথে ভাগ করতে পারে না। 1 কোটির বেশি মানুষ প্রবাসে কাজ করেন। এবার রমজানের শুরু থেকেই তারা বাড়তি অর্থ পাঠাতে থাকেন। মার্চের প্রথম 26 দিনে বৈধ পথে $294 কোটি $50 লাখ সমপরিমাণ টাকা পাঠিয়েছে প্রবাসীরা, দিনে $11 কোটি বেশি। আগের বছরের মার্চের চেয়ে প্রবাসী আয় 82% বেশি। যারা রেমিটেন্স যোদ্ধা তারা অনেকটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অধিক মাত্রায় পাঠাচ্ছে ব্যাংকিং চ্যানেলে। আগেও হয়তো টাকাটা আসতো, আগে যে ইনফর্মাল চ্যানেলেও আসতো, সেগুলিকে এখন ফর্মালাইজ করে তারা নিজেরাই রেট যাই হোক ফর্মাল চ্যানেল দিয়ে পাঠানোর চেষ্টা করছে। বিশ্লেষকরা বলছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপে দেশের প্রতি আস্থা বেড়েছে প্রবাসীদের। একদিকে তো রোজার ঈদকে সামনে রেখে সবাই একটু বাড়তি টাকা তার আত্মীয় স্বজন পরিজন সবার কাছে টাকা পাঠানোর একটা প্রবণতা আছে। আরেকটা হলো যেটা আমি বলেছি, অনেক সময় আমরা দেখেছি প্রচুর ইলিগ্যাল ট্রানজ্যাকশন হতো। এই যে হুন্ডি বিজনেস থেকে আরম্ভ করে যারা করাপ্ট লোকের একটা দৌরাত্ম্য ছিল, সেইটার কিন্তু এখন দৌরাত্ম্যটা কিন্তু কমছে। প্রবাসী আয়ের এই ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার সংকট মোকাবেলা করা আরও সহজ হবে বলেও মত বিশ্লেষকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।